সেই যুগে বীরেশ্বর রায় নাস্তিক হতে চেষ্টা করেছিলেন। পৃথিবীর ঘাত প্রতিঘাতে তিনি জীবনে সব কিছুর ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। তার স্মরণীয় ঘটনার বিবরণের মধ্যে প্রশ্ন থাকত না। একটা সিদ্ধান্ত করে তাতে তিনি পূর্ণচ্ছেদ টেনে দিয়েছেন। আজ তার স্মরণীয় বৃত্তান্তের মধ্যে এত প্রশ্নচিহ্ন কেন? এবং তার উত্তরটা পাওয়া গেল। স্মরণীয় বৃত্তান্তে একটা ছত্র পাওয়া গেল। নমস্কার, আমরা শুনছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস কীর্তিহাটের কর্চা। তাহলে আসুন শুনে নেওয়া যাক দ্বিতীয় খণ্ডের আজকের পর্ব। আজকের দিনটি আমার এই পর্যন্ত জীবনের বোধহয় সর্বোত্তম বিস্ময়ের দিন। গ্রেটেস্ট সারপ্রাইজ শব্দটা ব্যবহার করে তৃপ্ত হননি, তাই লিখেছেন ইট ইজ সামথিং মোর দেন সারপ্রাইজ, যার কোনো উত্তরই আমি খুঁজে পাইনি, আমি ভেবে পাইনি। রাজা রাধাকান্ত দেব বাহাদুরের মতো বিস্ময়কর মানুষ কেমন করে হয়? বিপুল সম্পদ, কলকাতার সমাজে এত সম্মান, এত পাণ্ডিত্য। সে মানুষ এমন বিনয়ী, মিষ্টভাষী, মধুর প্রকৃতির কেমন করে হয়? বিমলাকান্ত, সেও বা কেমন করে আমার সম্পর্কে এত প্রশংসা করে যায়? বিমলাকান্ত সম্পর্কে বুঝতে পারি, হয়তোবা সে অতি কুলীন, অতি জটিল। কিন্তু সত্যই কি তাই? এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে এটা একটা প্রশ্নই। আমি যেই উত্তরটা বের করেছি সেটা ঠিক নয়। আর এই প্রশ্নের একটা ছোঁয়াচ যেন সংক্রামক ব্যাধির মতো আমাকে আক্রমণ করছে। প্রশ্ন জাগছে, এতদিন যা ভেবে এসেছি তাও কি সব সত্যি নয়? মিথ্যাও তো বলতে পারবো না, আমার চোখের ভ্রান্তি হতে পারে। ভ্রান্তি কি সকলের চোখেই হয়েছে? মনে পড়ছে কাঁসাইয়ের ওই পারে মহিষাদলের রাজা বাহাদুরের এলাকায় সতীঘাট। আমার জন্মের কিছুকাল পর সতীদাহ প্রথা উঠিয়ে দেবার পরেও গর্গ বংশের এক রানী সতী হয়েছিলেন, সেই বিবরণ শুনেছি। কীর্তিহাটে ভবানী চিতায় যদি তেমন সতীঘাট হতো, কাঁসাইয়ের ঘাটের কাছের দহটায় যদি ভবানীর দেহটা ভেসে উঠত, তবে আমি একটা স্মৃতিস্তম্ভ তৈরি করে নাম দিতাম দেবীঘাট। কিন্তু কোথায় গেল দেহটা? বিচিত্র ব্যাপার। জয়নগরে লোক পাঠিয়ে তার বাপকেও পায়নি। তার বাপও চলে গেছেন কলকাতায়, আজ পর্যন্ত ফেরেনি। আর তারপর খবর পেয়েছি কাশী চলে গেছেন। দেশে কয়েকদিনের জন্য ফিরে বিষয়ের ব্যবস্থা করে কাশী চলে গেছেন। আজ রাজবাহাদুর বললেন বিমলাকান্তের এক ভগ্নীর কথা। কে সেই ভগ্নী? তার কোনো ভগ্নী ছিল বলে তো শুনিনি। কে সে? এত প্রশ্নের উত্তর একটি উত্তরে মেটে, ভবানীর মৃতদেহটা কোথায়? জানতে পারলে নতুন জীবনে বাঁচতে পারি আমি। আমার সমস্ত সম্পদ দিয়ে অনেক কাজ করি, সর্বাগ্রে একটা স্কুল করি, দিঘি কাটাই, পুরাণের অনুবাদ প্রকাশ করে বিলি করি। সারাটা দিন সন্ধে পর্যন্ত এই ভাবনাই ভাবলাম। দিনে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি, না ভবানীকে নয়, সোফিয়াকেও নয়। স্বপ্ন দেখেছি একটি অবগুণ্ঠিতা নারীকে। তার মুখ কিছুতেই খুলতে পারলাম না। সন্ধ্যায় ছাদের ওপর পায়চারি করছিলাম, আর ওই স্বপ্নের কথাই ভাবছিলাম। কে? এর আগে পর্যন্ত স্বপ্ন দেখে কখনো এত চঞ্চল হয়নি। হঠাৎই মনে পড়ল সোফিয়ার কথা। গাড়ি জুততে বললাম। কথা দিয়েছি, যেতেই হবে। আজ যেন সোফিয়ার আকর্ষণটাও কত দুর্বল হয়ে গেছে। মনকে প্রশ্ন করলাম, সোফিয়া পুরনো হয়েছে? না, কোনো নতুন নারীর মুখও তো মনে পড়ছে না। মনে হচ্ছে এই ধরনের দিনযাপন ধারার উপরেই একটা বিতৃষ্ণা অনুভব করছি। নারীর মুখ মনে পড়ছে না।
মনে পড়ছে রাজা রাধাকান্ত দেব বাহাদুরকে। কি প্রতিষ্ঠাময় জীবন, কত সম্মান, কত আনন্দ রাজা বাহাদুরের, কত সম্ভ্রম ওই মানুষটির। এইরকম জীবনের আকর্ষণেই যেন সোফিয়ার ওপর আকর্ষণ চলে গেছে। ওহ, এমন জীবনই তো আমি চেয়েছিলাম একদিন। ঘর সংসার, সন্তান সন্ততি, বিশাল জমিদারি, দেশময় ছড়িয়ে পড়া নাম, দান ধ্যান, উৎসব কীর্তি, এই সমস্ত নিয়ে কতই না কল্পনা করেছিলাম। আর আজ তার বদলে আমি কোথায় চলে এসেছি? ওহ, অনেক দূর, অনেক দূর। আর তার কারণ ওই একটি নারী। বীরেশ্বর রায় সোফিয়াকে দেখে শঙ্কিত হয়েছিলেন। সোফিয়ার গায়ের উত্তাপ বেশি না হলেও সম্পূর্ণরূপে বিকারগ্রস্ত। চোখ দুটো ঘোর লাল আর বিড়বিড় করে প্রলাপ বকে যাচ্ছে। বসির যা বলেছিল ঠিক তাই। মৃদু কণ্ঠস্বর, মৃদু কণ্ঠস্বর, আধখানা আধখানা কথা। কান পেতে শুনলেন বীরেশ্বর। তার মধ্যে বারবার শুনলেন, মাফি মাংতি হুঁ, জেরত মাফি মাংতি। আর মধ্যে মধ্যে ভয়ার্তের মতো চিৎকার করছে। সোফিয়ার আম্মা বললে, হেকিম আজ দুবার এসেছিল। সে বলেছে মগজ মে খুন চড় গিয়া হোগা। মাথায় রক্ত চড়েছে। কথাটা মনে লাগলো বীরেশ্বরের। সোফিয়ার আম্মা বললে, জোঁক ধরাতে বলেছে, মাথায় জোঁক ধরালে রক্তটা টেনে বের করে নেবে। কিন্তু এই বিশ্বাস হচ্ছে না আমার বাবু সাহেব। আমি তাকে কালকের সেই সাধুর কথাও বলেছি, তা শুনে সে ভড়কে গেছে। বলে গেছে, মালুম হতা কি তুমি যা বলছো তাই ঠিক। বিড়বিড় করে বলছেও তাই। তা তুমি দেখো সন্ধান করে, সেই হিন্দু ফকিরকে খুঁজে তাকে গিয়ে পেহলে ধরো। আর যদি তাতে কিছু না হয় তখন যোগ ধরাবো। আগে তাই দেখো, নয়তো বড় মসজিদে গিয়ে কোনো মুসলমান ফকিরকে ধরো, সে যদি এর কোনো কাটান দিতে পারে। বাবু সাহেব, সোফিয়া তোমারই বাঁধি হয়ে আছে। মেহেরবানি করে সেই হিন্দুর সাধুর পাত্তা তুমি লাগাও। তুমি তাকে ধরো, নইলে সোফিয়া হয়তো বাঁচবে না। আমি একজন ওঝা ডেকেছিলাম বাবুজি। সে বলে গেছে, হিন্দু ফকিরের দুটো জিন আছে, একটা মর্দানা একটা ঔরং। সেই ঔরংটাকে সোফিয়ার কন্ধা পর চড়িয়ে দিয়েছে। চোখ থেকে তার জল গড়িয়ে পড়ল। কাঁদতে কাঁদতে কথা শেষ করে সে বললে, ওঝা বলল औरत জিন বহুত জোর তারনি, সে ওই হিন্দু ফকিরের হুকুম ছাড়া নড়বে না। বীরেশ্বর রায়ের মনে পড়ল কালীপ্রসন্ন সিংহকে। এই মানুষটিকে তার ভারী ভালো লাগে। তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। তার থেকে বয়সে অনেক ছোট, এখনও বয়স অল্প, 20ও পার হয়নি। এরই মধ্যে সত্যকারের বিচক্ষণ বিদ্বান হয়ে উঠেছেন। রসিক, কৌতুক পরায়ণ, কুসংস্কার থেকে মুক্ত, ইংরেজি জানা হালের মানুষ। তিনি সেদিন গল্প করেছিলেন এক খুব আধুনিক কালের পরিবার যারা ব্রাহ্ম হয়েছেন। তাঁদের বাড়িতে একটা মহিলা অসুস্থ হয়েছিলেন। ডাক্তার বৈদ্যরা কি অসুখ ঠিক বুঝতে পারেনি। শেষে ওঝা এনেছিলেন তাঁরা। ঝাড়ফুঁক করে ভালো করে দিয়েছে মহিলাটিকে। গল্পটি বলেই সিংহ বলেছিলেন, দেখুন রায় মহাশয়, কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা বুঝে ওঠা খুবই কঠিন। শেক্সপিয়ার বলে গেছেন, দেয়ার আর মোর থিং ইন দ্য হ্যাভেন অ্যান্ড আর্থ। কথাটা কি এত বড় কবি মিথ্যেই লিখে গেছেন? সোফিয়ার দিকে তাকিয়ে থেকেই ভাবছিলাম। সোফিয়ার মুখে একটা মর্মান্তিক যন্ত্রণার ছাপ ফুটে উঠেছে। নিষ্ঠুর যন্ত্রণা হচ্ছে তার। একটা দীর্ঘশ্বাস ফেলে রায় ঠিক করলেন, পাগলকে খুঁজে তিনি যেমন করে হোক বের করবেনই এবং নিয়ে আসবেন। পাগলের নিজের যন্ত্রণার কথাও মনে পড়ল। নিজের হাতে গলা টিপে ধরে বলে, ছাড় 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 ছাড়, আহ আহ আহ। কখনো কখনো নিজের হাত কামড়ে ধরে রক্ত বের করে ফেলে।
তারপর শান্ত হয়। সফিয়ার আম্মা বলল, বাবু সাহেব। বীরেশ্বর বললেন, আমি তাকে যেখান থেকে পারি নিয়ে আসছি, তুমি ভেবো না বাই সাহেবা, আমি এখান থেকেই তার খোঁজে বের হব। রাত্রি দুপুর পর্যন্ত রায় ঘুরেছিল চৌরঙ্গীর ময়দানে। সন্ধ্যাবেলা তিনি একলা নন, আরও অনেক লোক রানী রাসমণির গঙ্গার ঘাটে যাবার রাস্তাটার ওপর দাঁড়িয়েছিল। তারাও খুঁজছিল সাধুকে। একজন বলেছিল, তাহলে সাধু বাবা আজ কালীঘাট তরফে গিয়ে পড়েছে। শুনে বীরেশ্বর গাড়িতে এসে উঠে বলেছিলেন, কালীঘাট চলো। কালীঘাট গিয়েও কোনো সন্ধান মেলেনি। তারাও সাধুকে জানে। সাধু এদিকে এসে কখনো দাঁড়ায় না, ছুটতে ছুটতে আসে, এসে থমকে দাঁড়ায়, আর তারপর হঠাৎই ফিরে ঊর্ধ্বশ্বাসে উত্তর মুখে ছুটে পালায়। মধ্যে মধ্যে নিজের গলা টিপে ধরে আর বলে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আহ আহ আহ। কিন্তু সে তো আজ 2-3 দিন আসেনি বাবু। রায় আবার ফিরেছিলেন। গঙ্গার ধারে নতুন রাস্তা ধরে গোটা ময়দানটাকে বেড়ে ঘুরে বেরিয়েছিলেন। মধ্যে মধ্যে গাড়ি থেকে নেমে কান পেতে শুনেছিলেন কোনো কথায় সাড়া উঠেছে কিনা। আগের দিন ঝড় বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি যথেষ্ট হয়েছিল। চৌরঙ্গীর পাশের ময়দানটা তখনও পর্যন্ত কাদা কাদা হয়ে আছে। মধ্যে মধ্যে ঘাসের তলায় খালে জল জমে রয়েছে। বার কয়েক এরকম জলের তলায় পড়লেন রায়। পোশাক পরিচ্ছদের তলার দিকটা কাদায় ভরে গেল। জুতো জোড়াটা কাদায় জলে ভিজে ভারী হয়ে উঠল। তবুও তিনি খুঁজলেন। ওসব দিকে তার খেয়ালই ছিল না। রাস্তাঘাট সব নির্জন হয়ে গেছে, একেবারে জনশূন্য বললেই চলে। যানবাহন, পালকি ডুলি, গাড়ি ঘোড়া একখানাও আর চলছে না। চৌরঙ্গীর ধারের বাগানওয়ালা সাহেব সুপার বাড়ির ফটকে আলো জ্বলছে কোম্পানির নিয়ম অনুসারে। এইদিকে এখন রাস্তার ধারেও আলো হয়েছে, তাও তেল ফুরিয়ে কতগুলো নিভে গেছে, কতগুলো মিটমিট করছে, আর কিছুক্ষণ পরেই নিভবে। গোটা ময়দানে শুধু ঝিঁঝির ডাক বেজে চলেছে। মধ্যে মধ্যে পেঁচা ডাকছে, বাদুড় উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে। ঘাসের মধ্যে সাপের মুখে ধরা ব্যাঙ কাতরাচ্ছে। 2বার শেয়ালেরা সমবেত চিৎকার করে ক্ষান্ত হয়েছে, আর মশা ভন ভন করছে কানের পাশে। সম্ভবত 1টা বেজে গেছে। রায় কোচম্যানকে বললেন, আব্দুল। আব্দুল চুপচাপ কোচ বক্সে গিয়ে বসেছিল। মধ্যে মধ্যে হাত নেড়ে চাপড় মেরে মশা তাড়াচ্ছিল। সহিস 4জন রাস্তার ধারে বসেছিল একটা মশাল নিভিয়ে। তারাও মশা তাড়াচ্ছিল আর ভাবছিল কতক্ষণে রায় বাহাদুর ক্লান্ত হয়ে বলবেন, চলো ঘুমাও গাড়ি। হয়তোবা মনে মনে কটুবাক্যও করেছিল। এরই মধ্যে বীরেশ্বর ডাকলেন, আব্দুল, আব ঘর চলো। শোনা মাত্রই সহিসারা নিভন্ত মশালগুলো জ্বলন্ত মশাল থেকে জ্বালিয়ে নিয়ে সামনে দাঁড়িয়েছিল। বীরেশ্বর রায় কেমন একটা শূন্য মন নিয়েই বাড়ি ফিরেছিলেন। মধ্যে মধ্যে চকিতের মতো বিস্মিত প্রশ্ন মনে জাগছিল, পাগলটা গেল কোথায়? গাড়ি চৌরঙ্গির ধারে এসে রানী রাসমণির বাড়ির রাস্তায় ডান দিকে মোড় ফিরে পূব দিকে খানিকটা এসে দক্ষিণ মুখে মোড় নিল। সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে। কয়েকটা পথের কুকুর শুধু তারস্বরে চিৎকার করছে, মনে হচ্ছে যেন কিছু একটা দেখেছে। রায় জিজ্ঞাসা করলেন, আব্দুল, কুত্তারা এমন চিল্লাচ্ছে কেন? কুকুরের ঝগড়ার সুর এ নয়, সমবেতভাবে কিছুকে আক্রমণের সুর। কিছু যেন দেখেছে ওরা। বলেই রায় গাড়ির দরজা থেকে মুখ বাড়ালেন। দেখলেন একটা অর্ধ উলঙ্গ লোক ভূক্ষেপহীনভাবে গাড়ির সামনে খানিকটা আগেই চলেছে। তার পেছনে কুকুরগুলো চিৎকার করে তাকে অনুসরণ করছে। রায় চিনতে ভুল হলো না, এই তো, এই সেই পাগল, এই তো। পাগল তার বাড়ির সামনে গিয়ে থমকে দাঁড়িয়েছে, চিৎকার করে উঠল, রায়বাবু, রায়বাবু। বাড়ির ফটকে দারোয়ান ভেতর থেকে কি বলেছে, কিন্তু পাগলটা চিৎকার করেই চলেছে, রায়বাবু, রায়বাবু। সেই মুহূর্তে গাড়িখানা গিয়ে ফটকের সামনে দাঁড়ালো।
মশালধারী সহিস হাঁকলে, দারোয়ানজি। দারোয়ান গাড়ির শব্দ পেয়ে দরজা খুলেছিল, কিন্তু তার আগেই রায় গাড়ি থেকে নেমে পড়লেন এবং পাগল সাধুর সামনে এসে দাঁড়িয়ে বললেন, কোথায় ছিলে তুমি? কোথার থেকে এলে? কে? রায়বাবু? তুমি রায়বাবু? হ্যাঁ, কিন্তু কোথায় ছিলে তুমি? আমি তোমাকে সারা ময়দান খুঁজে এলাম কালীঘাট পর্যন্ত। পাগল অস্থিরভাবে বললে, দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর। সেখানেও ঢুকতে পারলাম না। সে সেই পথ আগলালে। সেই কে? কে পথ আগলালে? কি বলছো তুমি? যে পথ আগলায়, কালীঘাটে আগলায়, কামাখ্যায় আগলেছিল, সেই সেই যার ছবি আছে তোমার ঘরে। তোমার ঘরে? রায় চমকে উঠলেন, বললেন, কোন ছবি? কি বলছো তুমি? ওই যে যে ছবি দেখে কাল পালিয়ে গেলাম, সেই ছবিটা। সেই ছবিটা একবার দেখাবে? একবার দেখাবে? রায় স্থির দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। পাগল বললে, একবার, একবার দেখাও, একবার। ওই ছবিটা যার, তুমি তাকে চেনো? চিনি না? সর্বনাশী ছলনাময়ী, মোহিনী রূপে ভয়ানক মেয়ে। ওহ, ওহ, ওহ। এই বলেই সে আপনার গলা টিপে ধরলে, নিষ্ঠুরভাবে পীড়ন করতে লাগলো এবং চিৎকার করতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ওরে বলতে দে। দিবি নে, দিবি নে। বিচিত্র পাগলামি পাগলের। নিজেই টিপছিল নিজের গলা। এইবার গলা টিপে ধরা হাতের একটা হাত নিজেই কামড়ে ধরল। রায় টেনে তার হাত দুখানাকে ছাড়িয়ে দিলেন, আর ওইদিকে ফটক তখন খুলে গেছে। গাড়ি দাঁড়িয়ে আছে, তাকে অতিক্রম করে ঢুকতে পারছে না। রায় পাগলের হাত ধরে টেনে হাতার ভেতরে ঢুকলেন, বললেন, এসো। পাগল বললে, কোথায়? ছবি দেখবে বলেছিলে, এসো, ছবিটা দেখবে, এসো। ছবি দেখাবে? দেখাবে? এসো। কৌতূহলের আর অন্ত ছিল না বীরেশ্বর রায়ের। ঘরের ছবির সামনে পাগলকে দাঁড় করিয়ে দিলেন রায়। দেখো। চাকরকে বললেন, একটা মশাল জেলে আন, সামনে গিয়ে ধর। বরং সহিসদের মশাল নিয়ে আয়, জলদি যাবি। চাকরটা ছুটে গিয়ে মশালটা নিয়ে এলো। রায় মশালটা তার হাত থেকে নিয়ে নিজেই তুলে ধরলেন ছবির সামনে। চাকরটাকে বললেন, তুই যা ঘর থেকে। এক দৃষ্টে পাগলটা ছবি দেখতে লাগলো। পাগলটা একদৃষ্টে ছবির দিকে তাকিয়েছিল। বীরেশ্বর রায় অধীরভাবে অপেক্ষা করছিলেন পাগলের কথার জন্য। কি বলবে পাগল? পাগলের কথাগুলো তার মনের মধ্যে যেন চারিপাশ থেকে প্রতিধ্বনি তুলছে। সর্বনাশী, ছলনাময়ী, মোহিনী রূপে ভয়ঙ্করী। কি অর্থ তার? তাই তিনি শুনতে চান। ছবিখানা প্রকাণ্ড বড়, ভবানীর পূর্ণাবয়ব মূর্তি। একখানা চেয়ার ধরে সে দাঁড়িয়ে আছে রাজরানীর মতো। বীরেশ্বর রায় তাকে রানীর মতো সাজিয়ে নিয়ে আসতেন ওই সামনের বারান্দায়। চেয়ারের হাতল ধরে ভবানী দাঁড়াতো, তিনি দূরে বসে থাকতেন, আর সাহেব পেন্টার ছবি আঁকত। এক পোশাক, এক গহনা, এক রকম চুলের বিন্যাস। ভবানীর চুল ছিল আশ্চর্য চুল, প্রায় তার হাঁটু ছুঁই ছুঁই করত, আর পরিমাণেও ছিল প্রচুর। সাহেব যেদিন ছবি আঁকত সেদিন সাহেবের নির্দেশ মতো তাকে মাথা ঘষতে হতো। চুলের রাশি ফুলে ফেপে উঠত, কালো মেঘের পুঞ্জের মতো। ভবানীর রং ছিল শ্যামবর্ণ, নাকে ছিল একটা বেশ বড় দামি হীরের নাকছাবি, জল জল করত সেটা। চিত্রকর সাহেব অবিকল তাকে ফুটিয়ে তুলেছে ছবিতে, অবিকল।
বীরেশ্বর রায়ের মধ্যে মধ্যে রাত্রে নেশার ঝোঁকে তাকে জীবন্ত বলে ভ্রম হয়, তাকে তিরস্কারও করেন। কিন্তু তাকে পাগল চিনলে কি করে? তার ধারণা হয়েছে ভবানীকে পাগল দেখেছে ভবানী ঘর থেকে চলে যাওয়ার পর। না হলে চেনা অসম্ভব, অসম্ভব। ভ্রুকুঞ্চিত করে অধীরভাবে প্রতীক্ষা করেছিলেন রায়। পাগল একটু এগিয়ে গেল, চেয়ারের হাতলে রাখা হাতখানার উপর ঝুঁকে কি যেন দেখছে। 6টা আঙুল ছিল ভবানীর। ডান হাতে কড়ে আঙুলের পাশে ছোট্ট একটা আঙুল ছিল, সেটি পর্যন্ত স্পষ্ট করে আঁকতে চিত্রকর ভোলেনি। পাগল আঙুলটির ওপর হাত দিলে এবং প্রশ্ন করলে, 6টা আঙুল? 1, 2, 3, 4, 5, 6, 6টা। রায় বললেন, হ্যাঁ, ওর 6টা আঙুল ছিল। পাগল আবার ছবির মুখের দিকে তাকালে, তারপর বললে, ওটা? আঙুল দিলে সে ছবির সিথির কাছে। একটা ঘূর্ণি। বাহার নয়। হ্যাঁ, ওর কপালের মাঝখানে চুলের সিথির মুখে চুলের একটা ঘূর্ণি ছিল। চোখের চাউনি? সেই চাউনি তো নয়। হুম। পাগল শুধু ঘাড় নাড়তে লাগলো। না 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 না। কি? সে তো নয়। সে নয়। তবে? কি তবে? তবে তো এ। কি? কে? পাগল আকস্মাৎ ফুপিয়ে কেঁদে উঠল। ওহ, ওহ। রায় বললেন, বলো একে, তুমি চেনো? পাগল ঘাড় নাড়তে লাগলো। না 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 না। আকস্মাৎ ক্ষিপ্ত হয়ে উঠলেন বীরেশ্বর রায়। মশালটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে হাতের সবল থাবার 2 কাঁধ ধরে নিষ্ঠুর ঝাঁকি দিয়ে বললেন, বলো বলো, কোথায় দেখেছ ওকে? কোথায় থাকে ও? পাগল কিন্তু তাতে বিচলিত হলো না। সে বারেকের জন্য ফিরে তাকালো না বীরেশ্বরের দিকে। অর্থাৎ প্রশ্নও জাগল না তার মনে যে কেন এমন রূঢ়ভাবে প্রশ্ন করছে সে। ছবির দিকে তাকিয়েই রইল এবং সেই ঘাড় নেড়ে বলতে লাগলো, না না না, এ নয়, এ নয়। তবে 6টা আঙুল ছিল না, তবে ট্যারা ছিল। এ কম, সে বেশি। এ তো সে নয়। বীরেশ্বর বুঝতেই পারলেন না কথার অর্থ। ভ্রু কুঞ্চিত করে একটু বুঝতে চেষ্টা করলেন, তারপর বললেন, সে কে? সে? ওই ছবির দিকে তাকিয়ে থেকেই সে উত্তর দিলে, হ্যাঁ, সে কে? সে মায়াবিনী। সে সে ডাকিনী। ডাকিনী? হ্যাঁ হ্যাঁ, কামাখ্যা মন্দিরে সে ডাকিনী। সে নয়। না, 6টা আঙুল তার ছিল না। একটু ট্যারা। সে অনেক ট্যারা ছিল, নইলে অবিকল সেই। এইবার রায়ের দিকে ফিরে বললে, ও কে? তুমি এ ছবি কি করে পেলে? ওর নাম কি? মহালক্ষ্মী? না, ভবানী। ভবানী? ভবানী, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ও কোথায়? হ্যাঁ গো, ও কোথায়? জানি না, তোমার কাছে তাই জানতে চাচ্ছি। তুমি তো, লোকে বলে সিদ্ধ পুরুষ, বলতে পারো ও কোথায়? না 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 না, আমি কিছুই নই। ওই যে ওই গন্ধ আনতে পারি, ওই ধুলো গুড় করতে পারি, ওই দিয়েই সেই মায়াবিনী সব কেড়ে নিয়ে গেল। তার ভয়ে আমি পালিয়ে বেড়াই। বলতে বলতে সে আবার নিজের গলা টিপে ধরলে।
এমন জোরে সে টিপে ধরলে যে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে বলে মনে হলো। একটা বিকৃত গোঙানি তার মুখ থেকে বেরিয়ে আসতে শুরু করলো। রায় আবার তার হাতটা চেপে ধরে টেনে ছাড়িয়ে দিতে চেষ্টা করলেন, কিন্তু আশ্চর্য, তার হাতের মুঠো লোহার সাঁড়াশির মতো শক্ত হয়ে উঠেছে। তবুও রায় তার থেকে অনেক বলশালী। ছাড়িয়ে দিলেন। লোকটা অবসন্ন হয়ে পড়ে গেল মেঝের ওপর। মেঝের ওপর পড়ে গিয়ে সে কাঁদতে শুরু করলো। কিছুক্ষণ পর বীরেশ্বর তাকে একটা ঘরে ঢুকিয়ে বললেন, তুমি এই ঘরেই থাকবে, আমি বাইরে থেকে তালা দিয়ে দেব। কাল সকালে আমি খুলে দেব। তোমাকে কাল সকালে যেতে হবে সফিয়া বাইজির বাড়ি। তাকে তুমি কি করেছ? সে প্রলাপ বকছে, তোমার কাছে মাপ চাচ্ছে। তাকে ভালো করে দিতে হবে তোমাকে। পাগল কোনো কথাই বলল না, মেঝের ওপর লুটিয়ে শুয়ে পড়ল। রায় বললেন, ওই তো খাটে বিছানা করা রয়েছে, উঠে ওখানে শও। সে কোনো উত্তর দিলে না, নিচেই পড়ে রইল। শুনছ? পাগল তবুও সাড়া দিল না। রায় বিরক্তি ভরে দরজাটা বন্ধ করে দিয়ে চাকরকে বললেন, তালা নিয়ে আয়। চাকর তালা নিয়ে এলো। তিনি নিজের হাতে তালা দিয়ে চাবিটা নিজেই নিজের কাছে রাখলেন। সকালবেলা তখন প্রায় 9:30। তখন ঘুম ভাঙল বীরেশ্বর রায়ের। উঠেই চাকরকে ডাকলেন। চাকর বাইরে দাঁড়িয়ে এই ডাকটার প্রতীক্ষায় অপেক্ষা করছিল। সে ভেতরে গিয়ে দাঁড়ালো। বললে, ও ঘরে কি? ওই ঘরে ওই সেই পাগলা বাবাকে তালা দিয়ে রেখেছেন? হ্যাঁ। কি, সে নেই ঘরে? আগে না, খুব গোঙাচ্ছে আর খুব দুর্গন্ধ উঠছে। গোঙাচ্ছে? দুর্গন্ধ উঠছে? খুব। দরজাটা ফাঁক করে দেখেছিস? কি ব্যাপার, দেখিসনি? আগে না, আমরা ভয় কেউ ওদিকে যাইনি। রায় চাবিটা তার হাতে দিয়ে বললেন, যা খুলে দেখ। সে চাবি হাতে চুপ করেই দাঁড়িয়ে রইল, অর্থাৎ তার ভয় করছে। আচ্ছা, আমি যাচ্ছি মুখ হাত ধুয়ে। তিনি উঠে গিয়ে গোসলখানায় ঢুকলেন। গোসলখানা থেকে বেরিয়ে এসে তিনি বারান্দার ওই পাশে বদ্ধ ঘরটার দরজায় দাঁড়িয়ে চাকরের কথার সত্যতা বুঝতে পারলেন। একটা জন্তুর মতো গোঙানি উঠছে আর দুর্গন্ধে যেন চারিদিকে বমি আসছে। তিনি নাকে রুমাল বাঁধলেন, তারপর তালা খুলে দরজার দুপাট ঠেলে খুলে দিলেন আর দেখলেন সে এক বীভৎস দৃশ্য। লোকটা ঘরময় মলমূত্র ত্যাগ করে তারই উপর পড়ে আছে, সর্বাঙ্গে যেন মেখেছে, মুখ পর্যন্ত। মনে হলো মুখ রোগড়েছে ময়লার ওপর। তার উপর লোকটা জ্ঞান শূন্য, দেখেই বোঝা যাচ্ছে অসুস্থ। গলা দিয়ে নিষ্ঠুর যন্ত্রণা কাতর একটা শব্দ বেরোচ্ছে গোঙানির মতো। বীরেশ্বর থমকে দাঁড়ালেন। এই কি বিপদ! এ কে পরিষ্কার করবে? একটু চুপ করে ভেবে নিয়ে বললেন, কি করবে ওকে নিয়ে? হ্যাঁ, আগে। এই বলে চাকরও চুপ করে রইল। পেছন বারান্দায় তখন চাকর বাকরেরা অনেকেই এসে জুটেছে, এমনকি নায়েব কর্মচারীরাও। নায়েব বাবু, তাহলে ম্যাথর ডাকুন। আর সঙ্গে সঙ্গে সমস্ত চাকরেরা শিউরে উঠল। নায়েব এসে বললে, আগে হুজুর, উনি তো সিদ্ধ পুরুষ, ম্যাথর দিয়ে? তাহলে লোকটিকে তো পরিষ্কার করতে হবে, অন্তত তুলে তো নিচে কোথাও নামিয়ে দিতে হবে। সিদ্ধ পুরুষকে এইভাবে রাখাটাও তো ঠিক হবে না। সে আপনি যান হুজুর, সে যা হয় আমরা করছি। চাকর বাকরেরা শূদ্র বলে ওকে ছুতে ভয় করছে। যারা ব্রাহ্মণ আছেন তারাই করবেন, আপনি যান। রায় চলে এলেন। গত রাত্রিতে তিনি একরকম মদ্যপানই করেননি। পাগলকে ঘরে বন্ধ করে গিয়ে কাপড় চোপড় ছেড়ে খাবার আগে ও পরে অতি অল্প পরিমাণে খেয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে গিয়েছিলেন। লোকটা সম্পর্কে ভাবতে ভাবতেই ঘুমিয়ে গিয়েছিলেন। গতকাল দিনে তিনি ঘুমননি। সারা দুপুর ভেবেছিলেন রাধাকান্ত দেব বাহাদুরের কথা।
তার সংস্পর্শে এসে প্রথম জীবনে বিবাহের পর যে কয়েক বছর শান্ত সংযত জীবনযাপন করেছিলেন, তখনকার কল্পনার কথা মনে পড়েছিল। আর তার মাঝে মাঝে ভেবেছিলেন সোফিয়ার কথা এবং এই পাগলের কথা। সন্ধ্যার মুখে সোফিয়ার বাড়ি গিয়ে তার অবস্থা থেকে মধ্যরাত্রি পর্যন্ত ওই পাগলকে খুঁজেছেন। বাড়ি এসে বাড়ির দরজায় পাগলকে পেয়ে তাকে নিয়ে ঘণ্টা দেড়েক তার সঙ্গে কাটিয়ে তার অসংবদ্ধ প্রলাপ থেকে এইটুকু বুঝেছিলেন যে পাগল ভবানীকে দেখেনি, অর্থাৎ তার মুখে সে জীবিত আছে এই সংবাদ পাননি। আর তাতে নিশ্চিন্ত হয়েছিলেন। খানিকটা ক্লান্তি এবং নিশ্চিততার মধ্যে তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং মদ বেশি পরিমাণে খেয়ে জ্ঞান হারাতেও ঠিক ভালো লাগেনি। ঘরে এসে বসতেই চাকর এসে দাঁড়ালো, বললে, ব্রেকফাস্টও দেয়া হয়েছে হুজুর। রায় তখন বিলেতি কেতায় সেই কালে খেতেন ব্রেকফাস্ট। টেবিল ছিল, চেয়ার ছিল দস্তুর মতো, কফি, রুটি, মাখন, ডিম, কেক দিয়ে ব্রেকফাস্ট। দুপুরে দেশি মতে ভোজন, আর রাত্রে বিলেতি নয়, একেবারে নবাবী আমলের পোলাও, কালিয়া, কোরমা। ভবানীর অন্তর্ধানের পর এই ব্যবস্থা, তবে মদটা সবসময়ই থাকত। রায় চেয়ারে বসলেন। মদটা নিয়ে যা। চাকর বিস্মিত হলো। রায় রুটি মাখনের পাত্রটা টেনে নিয়ে জিজ্ঞাসা করলেন, পাগলকে কে পরিষ্কার করেছে? আগে খাজাঞ্চি বাবু। হরি চক্রবর্তী? হ্যাঁ, বলেছেন গায়ে খুব তাপ, পেবল জ্বর। তা নইলে বেহুশ হবে কেন? পরিষ্কার করে খানিকটা আতর গায়ে মাখিয়ে দিতে বলবি, আর আর কাউকে বলবি বউবাজারে সফি বাবুর বাড়ি গিয়ে সে কেমন আছে খবরটা নিয়ে আসবে। আর দেখ, হয়তো বসিরও এসে থাকতে পারে। নায়েববাবু বলে দিলেন আজ শ্যামবাজার হুজুরের জ্যাঠামশাইয়ের বাড়িতে ছেড়াদের নেমন্তন্ন আছে, আপনি যাব বলেছিলেন। বীরেশ্বর রায়ের মনে পড়ল, হ্যাঁ, আর জ্যাঠামশাইয়ের স্বপিণ্ডীকরণ শ্রাদ্ধ হবে, তার সঙ্গে সমারোহের সঙ্গে দান উৎসর্গ হবে। আদ্য শ্রাদ্ধের সময় এসব হয়ে ওঠেনি। কুড়ারাম রায় ভট্টাচার্যের শালকপুত্র বাবা সোমেশ্বর রায়ের মামাতো ভাই হরিপ্রসাদ চট্টোপাধ্যায় তার জ্যাঠা। এই পর্যন্ত রায়বাড়ির জ্ঞাতি কুটুম্বের মধ্যে বলতে গেলে ওই একমাত্র কুটুম্বাড়ি। তবুও সেই সম্পর্ক তিনি রাখতে পারেননি। একটা ক্ষত আছে, ও জীবনে সব থেকে বড় এবং একমাত্র ক্ষত ভবানী। হরিপ্রসাদ কাকার ছেলে রামপ্রসাদের বিয়েতে গিয়েই তিনি ভবানীকে দেখেছিলেন। ভবানীকে নিয়ে যখন কলকাতায় ছিলেন তখনও ওই বাড়িতে যাওয়া আসা ছিল নিয়মিত। জগদ্ধাত্রী বৌদির সঙ্গে ভবানীর সখিত্বও ছিল। ভবানী চলে যাওয়ার পর তিনি ও বাড়িতে আর যাননি, ওরাও আসেননি এই বাড়িতে। ওই একমাত্র সামাজিক ক্রিয়াকর্মেই যান। তার বাড়িতে ক্রিয়াও নেই, কর্মও নেই, না অন্নপ্রাশন, না উপনয়ন, না বিবাহ। এখন একটাই কর্ম বাকি আছে, না দুটো। একটা ভবানীর মৃত্যু সংবাদ পেলে নষ্ট শ্রাদ্ধ উদ্ধার করবেন, আর একটা বাকি তাঁর শ্রাদ্ধ। আর সে কে করবে তা ভগবানই জানেন। কিন্তু তখন তিনি থাকবেন না, তবে আজ তাকে যেতে হবে, যাওয়াটা উচিত। হ্যাঁ, উচিত। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রায় বললেন, হ্যাঁ, তা যেতে হবে বই কি। কাপড় চোপড় ঠিক কর। হ্যাঁ, যেতেই হবে। সুরেশ্বর বললে, তোমার মনে আছে সুলতা, কালীঘাটের দরিদ্র পরিবারের বিয়ে করেছিলেন কুড়ারাম রায় ভট্টাচার্য। কালীঘাটের হালদারেরা সেখানকার সমাজপতি। তাঁদের কাছে এই চাটুজ্জে পরিবার অনেকটাই এক ঘরে ছিল। অভিযোগ ছিল পৌর চাটুজ্জে জাহাজি সাহেবদের খানাপিনার জিনিস কারবারিদের চাকরি করতেন। পদে ছিলেন সরকার। খানার গোস্ত আসত বড় বড় ঝুড়িতে, মাথায় করে আনত যারা। তারা কোন জাত কে জানে, তবে আসত গোমাংস, শূকর মাংস, বিফ, হ্যাম। জাহাজে সেই সব ছুঁতে নাড়তে হতো, কিন্তু মাইনে ছিল যৎসামান্য। আর কিছু পাওনা পেতেন কাপ্তেন সাহেবদের কাছে বকশিস, কিন্তু
এতে তার অভাব মেটেনি, তবে চলে যেত কাইক্লেসে, জাত গিয়েও পেট ভরেনি। কুড়ারাম রায় ভট্টাচার্যমশাই বিয়ের পর শ্বশুরকে চাকরি ছাড়িয়েছিলেন, কাজে লাগিয়েছিলেন নিজের কাছে। আর শালক ছিল একটি গুরুপ্রসাদ, তাকে লাগিয়েছিলেন কোম্পানি সেরেস্তায় নিজের অধীনে। দেওয়ান গঙ্গা গোবিন্দ তার দরখাস্ত মঞ্জুর করেছিলেন। গুরুপ্রসাদ চট্টোপাধ্যায় অর্থ উপার্জন করে কালীঘাট ছেড়ে শহর কলকাতায় জোড়াসাঁকো অঞ্চলে বাড়ি করেছিলেন। গুরুপ্রসাদ বেশি দিন বাঁচেননি, তবে ছেলে হরিপ্রসাদকে ইংরেজি লেখাপড়া শিখিয়েছিলেন। তার গায়ে সেই কালে ব্রাহ্ম ধর্মের বাতাস লেগেছিল, তবে ওদের সঙ্গে সরাসরি জাতে উঠতে তার সাহস ছিল না। হরিপ্রসাদ বীরেশ্বর রায়ের জ্যাঠা মহাশয়, সোমেশ্বর রায়ের থেকে বয়সে বড়। হরিপ্রসাদের বড় ছেলে দেবপ্রসাদের ডাকনাম নারায়ণচন্দ্র, বয়সে বীরেশ্বর রায় থেকে বড়, কিন্তু বন্ধুর মতোই। তাঁরই বিয়েতে গিয়ে তিনি ভবানীকে দেখেছিলেন, তারই মাতৃশ্রাদ্ধ। ব্রাহ্ম ধর্মের বাতাস গায়ে লাগলেও মাতৃশ্রাদ্ধে গোঁড়া হিন্দুত্ব বজায় রেখেই শ্রাদ্ধ করেছিলেন। অনেক সমারোহ করেছিলেন। আদ্যশ্রাদ্ধ তিল কাঞ্চন করে সেরে রেখে 6 মাসের মাথায় সমারোহ। এই কালে যারা হিন্দু তারাই জানে না, আর তোমরা তো ব্রাহ্ম, তোমাদের না জানারই কথা, তাই বলছি। আর আমি কি আর জানতুম সুলতা? জানতুম না। বাবার মৃত্যুর পর সম্পত্তির জন্য গোঁড়া হিন্দু মতে একেবারে খুঁটিনাটিটি পর্যন্ত পালন করিয়েছিলেন ঘোষাল ম্যানেজার, আর মায়ের মৃত্যুর পর পালন করিয়েছিলেন মেজ ঠাকুমা। আদ্যশ্রাদ্ধের সময় কলকাতা এসেছিলেন, তারপর প্রতি মাসে তার পোস্টকার্ড আসত। আঁকা বাঁকা মোটা হরফে লিখতেন, ভাই, বৌমায়ের মাসিক শ্রাদ্ধটি করিতে যেন ভুলিবে না। অনেকে 1 মাস 2 মাস বাদ দিয়া, 3 মাস বাদ দিয়া 1 মাসে 2-3টে সারে, সেটা অশাস্ত্রীয় হয় না হয়তো, কিন্তু ভাই 3 মাস খাইতে না দিয়া 1 মাসে 3 মাসের খাওয়া কি মানুষ খাইতে পারে? ওটা যারা করে তারা নিশ্চয়ই মাকে ভুলিয়া যায়। তোমার মাকে তুমি ভুলিতে পারো না। শ্রাদ্ধ সম্পর্কে মত জিজ্ঞেস করতে হলে পরলোক সম্বন্ধে মত বলতে হয়, আর সে মতামতের কথা এখন থাক। আর মতামতেরই বা কি মূল্য আমাদের? যারা রামের দলে থাকলে রামের কথাকে বেদবাক্য ভাবি, আবার দল ভেঙে হরির দলে গিয়ে হরির কথা শুধু বেদবাক্যই ভাবি নে, রামকেও গালিগালাজ করি। আমি কোনো দলেরই নই, তবু মেজ ঠাকুমার কথাটা পালন করেছিলাম অক্ষরে অক্ষরে। দোহাই তোমার সুলতা, তুমি মুখ খুলবে মনে হচ্ছে, কিন্তু দোহাই খুলো না। তোমাকে আমি ইঙ্গিত করে কিছু বলিনি। আমি শাক্ত নই, শৈব নই, বৈষ্ণব নই, সৌর নই, কংগ্রেস নই, কমিউনিস্ট নই, আর্টিস্ট হিসেবে প্রোগ্রেসিভও নই। রিঅ্যাকশনারি বলতে চাও সেটা বলতে পারো, তবে আমি তাও নই। কলকাতায় থাকতে বিদ্ধগ্ধ কাগজসমূহে সহজিয়া কাস্টের কথা পড়েছিলাম। পণ্ডিত ব্যক্তিদের কাছে এই সম্পর্কে দুর্বোধ্য আলোচনা শুনেছিলাম, কিন্তু বস্তুটা যে কি, তার মাথা মুন্ডু কেন, সাকার না নিরাকার, পিণ্ডাকার না তরল পদার্থ, সেসব কিছুই ধারণা হয়নি। কীর্তিহাটে গিয়ে বাউলদের সঙ্গে আলাপ হয়েছিল, সেসব পরে বলবো, তবে তাদের দেখে বুঝেছিলাম ব্যাপারটা কি। খ্যাপা গোপাল দাসকে একদিন আমি জিজ্ঞাসা করেছিলাম, সহজিয়াটা কি? সে হেসে বলেছিল, হরি হরি হরি, নিজে ওই পথ ধরে বলছো ওই পথটা কি? নেশা করেছো, চোখ ঢুলঢুল করেছো, তবু শুধাও নেশাটা কীরকম? বাবা ধন, এই যে সহজ পথে সবার সাথে প্রেম করে হাঁটন ধরেছ, এই তো সেই পথ। আমি সেদিন বসেছিলাম ওই কাঁসায়ের ওই পারে, যেখানটাকে সিদ্ধপীঠ বলে, সেইখানে জমেছিল। সেইখানে ওই গোয়ানপাড়ার গোয়ানেরা থেকে ওই পারের কীর্তিহাটের বারতরা পর্যন্ত সকলেই চাঁদা করে ভোগ দিয়েছিল মায়ের, খাওয়া দাওয়াও চলেছিল। আর তার মধ্যিখানের মধ্যমণি, মধ্যমণি ঠিক বলবো না, মাঝের মানুষ আমি ছিলাম।
সভায় যাকে প্রধান অতিথি বলে। একটু থেমে সুরেশ্বর বললে, তার আগে বীরেশ্বরের কাহিনী থেকে কি করে 1936 সালে কীর্তিহাটের পরবর্তী পঞ্চম পুরুষ সুরেশ্বর রায়ের জীবনে এলাম সেটা আগে বলে নি। বীরেশ্বর রায়ই ফিরে যাই। আজকের মতো এখানেই শেষ করছি, আর ফিরছি আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকতে হবে আর সঙ্গে থাকতে হবে। তাহলে আজকের মতো আসি, কেমন? নমস্কার।